গল্পটা শুরু হয় 1943 সালে। এখানে ইসরায়েল নামের এক লোক তার সামনে উপস্থিত সমস্ত দর্শকদের নিজেদের সার্কাস যে কতটা জনপ্রিয় এবং তারা যে কত আকর্ষণীয় জিনিস দেখাতে পারবে সেই সম্পর্কে বলছিল। আসলে তাদের সার্কাসের যে কলা কৌশল আছে তারা তাদের অ্যাক্টিং দিয়ে নয়, বরং তাদের স্পেশাল সব ক্ষমতা দিয়েই দর্শকদের মনোরঞ্জন করে থাকে। আর এই কারণেই তাদের সার্কাস সবার থেকে আলাদা। সে বলে, আপনারা যদি আমাদের সার্কাস একবার দেখেন তাহলেই প্রেমে পড়ে যাবেন, তাই আশা করছি আপনারা সবাই আমাদের সার্কাস দেখতে আসবেন। এরপরে আমরা সার্কাসের ভেতরের দৃশ্য দেখতে পাই, যেখানে ক্যানফিও নামের একজন তার কারিশমা দেখাতে আসে। সে তার ক্ষমতা দিয়ে সমস্ত রকম পোকামাকড়কে নিজের বশে আনতে পারে, মানে তার কাজ হলো সমস্ত বিষাক্ত পোকামাকড় দিয়ে খেলা দেখানো। এরপর সে তার স্পেশাল ক্ষমতা ব্যবহার করে কিছু জোনাকি পোকাকে ওখানে এনে দর্শকদের পুরো চমকে দেয়, যা দেখে তো সেখানে সমস্ত দর্শকরা পুরোপুরি বাকরুদ্ধ হয়ে যায়। তো জাদুকর তার ক্ষমতায় দর্শকদের মোহিত করার আগে চলুন ঘুরে আসি মায়াজাল থেকে। হ্যাঁ, পবিত্র রমাদানে বাংলা ভাষায় 10 মিলিয়ন প্লাস তথা 1 কোটিরও বেশি সাবস্ক্রাইবারের চ্যানেল মায়াজালের অ্যাডমিন প্যানেল কয়েকজনকে হাতে কলমে 52টি মাস্টার ক্লাসে 1 ঘন্টারও বেশি সময় ধরে লাইভে শেখাবে প্রপার কন্টেন্ট ক্রিয়েশন, কমপ্লিট এআই ইন্টিগ্রেশন, ইউটিউবিং এবং প্রিমিয়াম ভিডিও এডিটিং এর মাধ্যমে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ডেভেলপমেন্ট। বিস্তারিত জানতে ঢু মেরে আসতে পারেন ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে থাকা লিংকে। এরপর সেখানে মারিও নামের একটা জোকার আসে, যার কাছে ছিল ম্যাগনেটিক পাওয়ার, মানে সে যে কোনো লোহার জিনিসকে তার শরীরে আটকে নিতে পারে। মানে বুঝতে পারছো তো, ওই যে চুম্বক যেভাবে লোহাকে আকর্ষণ করে, তেমনি সমস্ত লোহার জিনিস মারিও শরীরে আটকে রাখে। তার ম্যাজিক দেখানো শেষ হলেই সেখানে পোলিও নামের একজন আসে। এই পোলিওর চেহারা কিছুটা বাদরের মতো, আর তার শরীরে এমন শক্তি আছে যে সে যে কোনো লোহার জিনিসকে নিমিষেই বাঁকা করে দিতে পারে, এমনকি ভেঙেও ফেলতে পারে। আর পোলিওর এমন কাজ কারবার দেখে তো সেখানে সবাই বেশ ভয়ও পায়। এরপর সেখানে মেটারনি নামের একটা মেয়ে আসে, যে তার শরীর থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। এরপর সে তার এই শক্তি দিয়ে দর্শকদের সামনে অনেকগুলো বাল্ব জ্বালিয়ে দেখায়, মানে কারেন্ট ছাড়াই তার শরীরের কারেন্ট দিয়ে সে দর্শকদের বাল্ব জ্বালিয়ে দেখিয়েছে। কিন্তু তার সার্কাস শেষ হতে না হতেই সেখানে আবার যুদ্ধ শুরু হয়ে যায়। সেখানে অনবরত একের পর এক বোমা হামলা, এমনকি গুলিও চলতে থাকে, যার কারণে সার্কাস দেখতে আসা প্রায় সব মানুষই ওই হামলায় মারা যায়। কারণ আমি তো আগেই বলেছি, সময়টা 1943 সাল, আর ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ওই এরিয়ায় শুরু হয়ে গিয়েছিল। তো যেহেতু ওই এরিয়ার অবস্থা এখন পুরোপুরি ভয়ানক, তাই ইসরায়েল এবং তার টিম মিলে সেখান থেকে কোনো রকমে নিজেদের জীবন বাঁচিয়ে অন্য একটা শহরের দিকে রওনা শুরু করে। এরপর ইসরায়েল বাকিদের উদ্দেশ্য করে বলে, আমি একজনের সঙ্গে কথা বলেছি, সে আমাকে বলেছে কিছু টাকার বিনিময়ে আমাদের সবাইকে সে আমেরিকা পর্যন্ত নিয়ে যাবে। এই শহরে অলরেডি একটা সার্কাস দল রয়েছে, যার মোকাবেলা আমরা এত সহজে করতে পারবো না। কিন্তু বাকি সবাই প্রথমে এই ডিসিশনে রাজি হয় না, এমনকি তারা বেশ ভয়ও পায়। তখন ইসরায়েল তাদের অনেক বোঝানোর পর তারা রাজি হয়ে যায়। এরপর ইসরায়েল সবার কাছ থেকে টাকা নিয়ে আমেরিকা যাওয়ার জন্য টিকিট কাটতে যায়, আর সবাইকে প্রমিস করে যে তোমরা টেনশন করো না, আমি সন্ধ্যার মধ্যেই ফিরে আসব। কিন্তু অনেকটা রাত হয়ে যাবার পরও ইসরায়েলের কোনো হদিসই পাওয়া যায় না। তখন তাদের মধ্য থেকে ম্যাটারলি নামের একজন তো ইসরায়েলের জন্য অনেক চিন্তিত হয়ে পড়ে। সে ভাবে ইসরায়েলের কোনো বিপদ হলো কিনা, তাই সবার কাছে গিয়ে সে বলে যে ইসরায়েল কোথায় গেল বলো তো, এখনো কেন আসছে না। তখন বলে দিও নামের একজন বলে যে তুমি কি বুঝতে পারছো না, সে নিশ্চয়ই আমাদের ঠকিয়ে এখান থেকে টাকা নিয়ে চলে গিয়েছে। কিন্তু ম্যাটারলি তার কথা বিশ্বাস করে না। অন্যদিকে আমরা ফ্রান্স নামের একটা লোককে দেখতে পাই, যে কিনা একটা লোকের মাথা পানি দিয়ে ভরা একটা জারের মধ্যে আটকে রেখেছে। তখন ফ্রান্সের পাশে দাঁড়িয়ে ছিল তার ভাই ইরান। সে তাকে বলে যে এই লোকের এমন একটা ক্ষমতা আছে যে সে ঘন্টার পর ঘন্টা পানির মধ্যে থাকতে পারে, মানে পানি ভরা অবস্থাতেও তার নিঃশ্বাস নিতে কষ্ট হয় না। কিছুক্ষণ সময় যাওয়ার পরই দেখা যায় যে ওই লোকটা মারা যায়। এটা দেখে তো ফ্রান্স অনেক বেশি রেগে যায়। তখন ইরান বলে যে তোমার দ্বারা কিছুই হবে না, আমি কালই তোমাকে অন্য জায়গায় পাঠিয়ে দেব। ফ্রান্স তখন তার ভাইয়ের কাছে 1 সপ্তাহ সময় চায়, আর অনেক কাকুতি মিনতি করার পর তার ভাই তাকে 1 সপ্তাহ টাইম দেয়। আসলে তার ভাই মানে ইরান ছিল হিটলারের একজন লোক, আর ফ্রান্সও যায় তার ভাইয়ের মতো হিটলারের হয়ে কাজ করতে।
অন্যদিকে তাদের দলের সবাই মিলে তো শহরের দিকে আসতে শুরু করে। তখন তারা দেখতে পায় যে হিটলারের লোকেরা সমস্ত ইহুদিদেরকে ধরে নিয়ে যাচ্ছে। এটা দেখে তো ভয় পেয়ে তারা দ্রুতই সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু তাদের ভাগ্য সহায় না হওয়ার কারণে কিছুক্ষণ পর হিটলারের সৈন্যরা তাদেরকে ধরে ফেলে আর শুধুমাত্র মেডেলটাকে বাদ দিয়ে সবাইকে সেখান থেকে ধরে নিয়ে যায়। মেডেলটাকে দেখে সৈন্যদের মনে হয় যে সে হয়তো ইহুদি না, এই জন্য তাকে আর কিছুই বলে না। এদিকে ট্রাকে করে যখন হিটলারের সেনারা ইহুদিদেরকে নিয়ে যাচ্ছিল তখন মেডেলটার গ্রুপের ফুলবি এবং বাকিরা ওই সৈন্যদের ওপর অ্যাটাক করে ট্রাক থেকে পালিয়ে আসে। আর কিছু দূর গিয়ে তাদের মেডেলটার সঙ্গে দেখা হয়ে যায়। ফুলবি তখন তাদের সবাইকে বলে যে আমরা এখানকার একটা সার্কাসে কাজ করব, তাহলে আমাদেরকে আর কেউ সহজে ধরতে পারবে না। আর এই কথায় বাকিরাও তখন রাজি হয়ে যায়। শুধুমাত্র মেডেলটাই সেখানে ইসরায়েলের জন্য থেকে যায়। এরপর যখন রাত হয়ে আসে তখন মেডেলটা একটা জায়গায় গিয়ে আশ্রয় নেয়। আর ঠিক তখনই দুইটা সৈন্য মেডেলটাকে দেখে ফেলে আর তারা ওই সময় মেডেলটার সঙ্গে অসভ্যতামি করার চেষ্টা করে। কিন্তু যখনই একজন সৈন্য মেডেলটার গায়ে হাত দেয় সে তো এক বিশাল আকারের বৈদ্যুতিক শক খায়, যা দেখে তো ওখানে দাঁড়িয়ে থাকা বাকি সৈন্যরা অনেক বেশি ভয় পেয়ে যায় আর তাই সুযোগ বুঝে মেডেলটা ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু ওই ঘটনার পর থেকে মেডেলটা নিজেও অনেক ঘাবড়েছিল, কারণ তার সারা শরীরে কেমন যেন বৈদ্যুতিক শক অনুভব করছিল। আর কিছুক্ষণ পর দেখা যায় মেডেলটা সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। পরের দিন সকালে জঙ্গলে লুকিয়ে থাকা কিছু ইহুদিরা মেডেলটাকে এইভাবে অজ্ঞান অবস্থায় পায়। তারা তখন ঠিক করে যে মেডেলটাকে তাদের সঙ্গে তারা ক্যাম্পে নিয়ে যাবে। তবে যখনই সেখানে একজন মেডেলটাকে উঠাতে যায় সেও একই রকম শক খায়, যা দেখে তো ওখানে থাকা বাকি ইহুদিরা অনেক ভয় পেয়ে যায়। তবে ঠিক তখনই সেখানে একজন লোক আসে, সে হাতে গ্লোভস পরে কোনো রকমের মেডেলটাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে নেয়। আর এরপর তারা সবাই মিলে তাদের ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে ফুলবিরা তো সেই সার্কাসের সামনে চলে আসে। এটা আসলে অনেক বড় একটা সার্কাসের দল। তখন সেখানে থাকা বাকি সদস্যদের সঙ্গে ফুলবিরাও জয়েন করে। এরপরই সেখানে ফ্রান্স আসে তাদেরকে সিলেক্ট করতে। সে ওখান থেকে পোলেরিও এবং মারিওকে সিলেক্ট করে, যেটা দেখে তো তাদের টিমের ক্যান্সি নামের একটা ছেলে প্রচন্ড রেগে যায়। আর সে তার ক্ষমতা দেখানোর জন্য সেখানে তখন অনেকগুলো ককরোচ মানে তেলাপোকাকে তার নিজের বশে এনে সেই ফেমাস চিহ্নটা বানায়, যেটা দেখে তো ফ্রান্স অনেক খুশি হয়ে যায় এবং ক্যান্সিওকে সিলেক্ট করে নেয়। এর পরের দিন যখন মেডেলটার জ্ঞান ফিরে আসে সে নিজেকে ইহুদিদের ক্যাম্পের মধ্যে আবিষ্কার করে। তখন সেখানে তাদের ইহুদিদের ক্যাম্পের প্রধান অ্যান্টনি জিজ্ঞেস করে যে তুমি তোমার শরীরে এমন বৈদ্যুতিক ক্ষমতা কোত্থেকে পেয়েছো, আর তুমি কি তোমার এই শক্তি দিয়ে আমাদেরকে একটু সাহায্য করতে পারবে যাতে করে আমরা সমস্ত নাৎসি বাহিনীদেরকে পরাজিত করতে পারি। তখন মেডেলটা বলে আমি আমার শক্তি দিয়ে কোনো মানুষের জীবন নিতে পারবো না। এই কারণেই লিডার সেখানে খানিকটা রেগে যায়। অন্যদিকে মেডেলটা এবং বাকিরা দেখতে পায় যে একটা সুন্দর ট্রাকে করে অনেক ইহুদিদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। আর সেখানেই তারা তখন ইসরায়েলকেও দেখতে পায়। মেডেলটা ছুটে এসে ইসরায়েলের সঙ্গে কথা বলতে যায় আর তাকে এখান থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু ইসরায়েল তখন মেডেলটাকে বলে এখান থেকে চলে যেতে, কারণ মেডেলটাকে দেখলে ওই হিটলারের সৈন্যরা তাকেও বন্দি করে রেখে দেবে। কিন্তু মেডেলটা তার কোনো কথাই শোনে না। আর তখন সে অন্যদের কাছে ছুটে যেয়ে বলে আমিও একজন ইহুদি, তোমরা আমাকেও ধরে নিয়ে যাও। কিন্তু ওই সোলজারও তখন তাকে সেখানে গুলি করতে যায়। আর ঠিক তখনই ওই ক্যাম্পের একজন মহিলা সেখানে চলে আসে আর ওই সৈন্যদের ধ্যান পুরোপুরি তার দিকে নিয়ে নেয়। আর এই সুযোগে ক্যাম্পের লোকেরা সেখানে এসে সোলজারদের ওপর অনবরত গুলি চালিয়ে তাদেরকে সেখানেই মেরে ফেলে। এদিকে ইসরায়েল যে গাড়িতে ছিল সেই গাড়ির ড্রাইভার এরকম গোলাগুলি শুনে তো তখনই সেখান থেকে পালিয়ে যায়। তবে ইসরায়েল যে গাড়িতে ছিল সেখান থেকে তার পালানোর কোনো উপায় নেই, কারণ তার দুই হাত অলরেডি গাড়ির সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। তাই সে গাড়ির মধ্যে বন্দি অবস্থাতেই থেকে যায় আর মেডেলটা সেখানেই পড়ে থাকে। এরপর মেডেলটা যখন ক্যাম্পে ফিরে আসে তখন ওই ক্যাম্পের লিডার তাকে প্রশ্ন করে যে তুমি সোলজারদের সামনে তোমার শক্তি প্রয়োগ কেন করলে না। মেডেলটা তখন এই প্রশ্নের উত্তরে কিছুই বলে না। আর তারপরেই শুরু হয়ে যায় তার উপর কঠিন অত্যাচার। আর অনেকক্ষণ ধরে তার উপর এরকম পাশবিক অত্যাচার চলার পরে সে বলে যে তোমরা কি জানো আমার এই শক্তির কারণে আমার মা মারা গিয়েছে, তাই আমি আমার এই শক্তি আর কোথাও প্রয়োগ করি না। এটা শোনার পর তো সেখানে থাকা প্রত্যেকটা লোকেরই অনেক খারাপ লাগে আর মেডেলটা তখন চিৎকার করে কাঁদতে শুরু করে। অন্যদিকে আমরা ফ্রান্সকে দেখতে পাই, সে একটা অদ্ভুত ধরনের ড্রাগস খায়
যা খাওয়ার পরে সে ভবিষ্যৎ দেখতে পায় আর সেখানে একটা ফোনের ভিডিওর মাধ্যমে জানতে পারে যে এই যুদ্ধে নাৎসি বাহিনী মানে জার্মানরা হেরে যাবে। আর এরপর আস্তে আস্তে তার সামনে পুরো ভবিষ্যতের সবকিছু চলে আসে আর সেই ভবিষ্যতের দুনিয়াতেই মেডেলটা সহ আরো কিছু শক্তিকে দেখতে পায় আর বুঝতে পারে যে এরাই হলো সেই সব লোক যাদের মধ্যে অদ্ভুত ধরনের পাওয়ার আছে আর জার্মান সরকার তো এদেরকে খুঁজে বেড়াচ্ছে। তাই সে দ্রুত করে তখন তাদের সবারই স্কেচ বানিয়ে ফেলে। পরের দিন মেডেলটা ফুলবি সহ বাকিদের খুঁজতে খুঁজতে সেই সার্কাসের কাছে চলে আসে। তখন সেখানে থাকা সোলজাররা মেডেলটাকে দেখে তার উপর বেশ সন্দেহ করে এবং বুঝতে পারে যে সোলজাররা তাকে সন্দেহ করছে। তাই সে ওখান থেকে দ্রুত পালাতে থাকে। তবে দুর্ভাগ্যবশত সে ফ্রান্সের ঘরেই চলে আসে। ফ্রান্স তো তাকে দেখা মাত্র সেখানে অজ্ঞান করে ফেলে আর তার ঠোঁটে একটা বাল্ব লাগিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে দেখা যায় সেই বাল্বটি জ্বলে উঠেছে। তখন ফ্রান্সও বুঝতে পারে যে এই হলো সেই ক্ষমতাশীল মেয়ে যাকে সে ভবিষ্যৎ দুনিয়ায় দেখেছিল। এরপরেই যখন সার্কাস শুরু হয় তখন ফ্রান্স ঘোষণা করে যে আজকে আমি আপনাদের সামনে এমন কিছু লোকদের ট্যালেন্টকে পরিবেশন করব যা আমাদের এই যুদ্ধ জিততে সাহায্য করবে। এরপরই ফ্রান্স তাদের সবাইকে একটা খাঁচায় বন্দি করে নিয়ে আসে আর মেডেলটাকে অন্য একটা খাঁচায় রাখে। তখন মেডেলটাকে দেখতে পেয়ে তো তারা সবাই অনেক খুশি হয়ে যায়। তবে এখানেই ঘটে ভয়ঙ্কর একটা ঘটনা, কারণ মেডেলটাকে যে খাঁচায় বন্দি করে রাখা হয় সেখানে ফ্রান্স একটা বাঘকেও ছেড়ে দেয় আর মেডেলটাকে বলে যে তুমি তোমার ক্ষমতার দ্বারা এই বাঘের খাঁচা থেকে বেঁচে দেখাও আর সবাই দেখুক তোমার মধ্যে কি ক্ষমতা আছে। এ কথা শোনার পর তো মেডেলটা অনেক ঘাবড়ে যায় আর অন্যদিকে সেই বাঘও তখন তার দিকে আক্রমণ করতে এগিয়ে আসে। এরপর সে তার শক্তি প্রয়োগ করার জন্য হাতটা বাড়াতে থাকে, কিন্তু দেখা যায় যে ওখানে বাঘটা উল্টো তার সঙ্গে খেলা শুরু করে দিয়েছে। এটা দেখে তো ফ্রান্স প্রচন্ড রেগে যায় আর বলে যে তুমি যদি ওকে না মারো তাহলে আমি এখনই ওকে গুলি করে মেরে ফেলবো। ঠিক তখনই বাঘটা উল্টো ফ্রান্সের গায়ে হিসু করে দেয়, যা দেখে তো সেখানে থাকা বাকিরা সবাই হাসতে হাসতে পেটে খিল লেগে যাওয়ার মতো অবস্থা। ফ্রান্স তো রেগে মেগে তখনই সেখান থেকে চলে যায় আর যাওয়ার সময় সে তার অ্যাসিস্ট্যান্টদেরকে অর্ডার দিয়ে যায় যে মেডেলটা সহ বাকি সবাইকে মেরে ফেলতে। এরপরই সোলজাররা মেডেলটা এবং বাকি সবাইকে একটা রুমের মধ্যে বন্দি করে রাখে আর রুমের মধ্যে গ্যাস বার্নার দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, যার কারণে তারা সবাই তো সেখান থেকে বেরোনোর জন্য অস্থির হয়ে পড়ে। কিন্তু অনেকবার চেষ্টা করার পরেও তারা রুম থেকে বের হতে ব্যর্থ হয় আর তাই এরপরে বাধ্য হয়ে মেডেলটা তার শক্তি প্রয়োগ করে সেখানকার দরজাটা ভেঙে ফেলে আর সবাই ওই দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসে। এরপরে ফ্রান্সের কাছে তার ভাই ইরান চলে আসে আর তাকে একটা চড় মেরে বলে অনেক হয়ে গেছে, আমি তোমাকে আর এই শহরে রাখতে পারবো না। এরকম তুচ্ছ তাচ্ছিল্যতা শোনার পর ফ্রান্স আর নিজের রাগ ধরে রাখতে পারে না, তাই সে তার ভাইকে গলা টিপে সেখানেই মেরে ফেলে। এরপর সে ইরানের গায়ের পোশাকটা পরে সেখান থেকে সার্জেন্ট হয়ে বাইরে বের হয়, এমনকি রাগের বশে সে তার হাতের 6 নাম্বার আঙ্গুলটাও কেটে ফেলে। অন্যদিকে মেডেলটা তো সেই ট্রেন পর্যন্ত পৌঁছে যায় যে ট্রেনে করে ইসরায়েল সহ বাকিদের বন্দি করে অন্য জায়গায় পাঠানো হচ্ছিল। এরপর আস্তে আস্তে তারা সবাই এসে ট্রেনের মধ্যে লাফিয়ে পড়ে আর তারা সোজা এসে পড়ে সোলজারদের কামরায়। কিন্তু সবাই চলে আসতে পারলেও ক্যানভিও তখন বাইরে ঝুলতে থাকে আর বাইরে ঝুলে থাকা অবস্থাতে সে ওখানেই মৌমাছিদের একটা চাক দেখতে পায়। সেটা দেখে তো তখনই তার মাথায় একটা আইডিয়া চলে আসে। এদিকে ট্রেনের ভেতর যখন সোলজাররা মেডেলটা এবং বাকিদের উপর গুলি করতে যাবে এমন সময় ক্যানভিও ভেতরে সেই মৌমাছির চাক ধরে নিয়ে আসে আর সমস্ত সোলজারদের ওপর মৌমাছির চাক লাগিয়ে সঙ্গে সঙ্গে হামলা করে আর এই সুযোগে ইসরায়েল সহ বাকিরা সেখানে সমস্ত বন্দীরা মুক্ত হয়ে যায়। অন্যদিকে ফ্রান্স তার স্ত্রী আইরিনা সহ বাকিদের সঙ্গে ট্রেন যেখানে থাকবে সেখানেই অপেক্ষা করছিল আর এরপর যখন ট্রেন এসে থামে তখন মেডেলটা সহ বাকিরা সবাই ইসরায়েলকে খুঁজে পায়। কিন্তু তখনই সেখানে ফ্রান্সের সমস্ত সোলজাররা চলে আসে আর ফ্রান্স তখন মেডেলটাকে তার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য জোর করতে থাকে। তখন ইসরায়েল সেখানে এসে একটা বোম ফাটিয়ে দেয় আর মেডেলটাকে সঙ্গে করে নিয়ে সেখান থেকে পালায়। অন্যদিকে ক্যাম্পের সমস্ত ইহুদিরা সেখানে চলে আসে আর সমস্ত সৈন্যদের ওপর হামলা করে। এভাবেই দুই পক্ষের মধ্যে তখন বেশ ভয়ানক যুদ্ধ শুরু হয়ে যায়। ওই যুদ্ধ চলাকালীন সময় হঠাৎ করে কোত্থেকে একটা গুলি এসে যেন ইসরায়েলের বুকে এসে লাগে আর সে মেডেলটার সামনে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এটা দেখে তো মেডেলটা অনেকটা ভেঙে পড়ে। এদিকে ফুলবিরা তো সেই জার্মান সোলজারদের সাথে তখনও যুদ্ধ করছিল। তখন ক্যানফিও লক্ষ্য করে যে ট্রেনের কামরায় আগুন লেগে গেছে। সেই ক্যাম্পে থাকা অনেকেই তখন ওই আগুনে পুড়ে মারা যায়।
তখন নাৎসিরা তো এই যুদ্ধে প্রায় জিতেই যাচ্ছিল, তাই আর কোনো উপায় না পেয়ে মেডেলটা শেষ পর্যন্ত তার শরীরের সমস্ত শক্তি ব্যবহার করতে থাকে, যার কারণে তার শরীর থেকে তখন আগুন বের হতে শুরু করে, আর ওই আগুনের দ্বারা সে সমস্ত নাৎসি সৈন্যদেরকে মেরে ফেলে। আর অন্যদিকে ফ্রান্স তার ওয়াইফকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে এবং সে অনেকটা কষ্ট পায়, আর তাই এই হেরে যাওয়া মেনে নিতে না পেরে মেডেলটার সামনে সে নিজের মাথায় গুলি করে, মানে সুইসাইড করে নেয়। এরপর সবাই এক এক করে মেডেলটার কাছে ফিরে আসে আর তাকে জড়িয়ে ধরে অনেক ধন্যবাদ জানায় এই বিপদের সময় তাদেরকে সাহায্য করার জন্য। আর এরকম একটা সুন্দর দৃশ্যের মাধ্যমে আমাদের আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়।